স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনারা শুনবেন আকাশ গুহর লেখা গল্প কাইজার। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক আকাশ গুহ, জন্ম 20 জানুয়ারি 1998, উত্তর 24 পরগনার দত্তপুকুরে। স্কুল ম্যাগাজিনে ভ্রমণ বৃত্তান্ত লেখার মাধ্যমে প্রথম লেখার হাতেখড়ি হলেও পরবর্তীকালে লিখেছেন অজস্র পত্রিকা, গল্প সংকলন এবং ফেসবুক গ্রুপে। মূলত অলৌকিক জনারের গল্প লিখতেই ভালোবাসেন। সাইকোলজি, লৌকিক দেবতা, অকাল্ট, মিশর, প্রাচীন ধর্ম এবং তাদের দেবদেবী বিষয়ে তার বিশেষ আগ্রহ। প্রথম প্রকাশিত অলৌকিক উপন্যাস একলব্য প্রকাশন থেকে কারিন। সম্প্রতিকালে স্মেল অফ বুকস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে লেখকের অলৌকিক গল্প সংকলন মৃত জাগতিক। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সৌমিক, প্রীতম, আকাশ এবং রূপম। গল্পের সূত্রধার অনন্যা, প্রচ্ছদ অলঙ্করণে সৌভিক, পিক্সেলেট, শব্দগ্রহণ অনন্যা, আবহ এবং সম্পাদনায় আর্য, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প কাইজার। কনকনে ঠান্ডার রাত। বালাপোষ জড়িয়ে আরাম করে নিজের বিছানায় ঘুমের রাজ্যে তলিয়ে গিয়ে কি একটা সুন্দর স্বপ্ন দেখছিল জোসেফ হেমব্রম। বাইরে কোথাও একটা কোনো কিছুর অনেক উপর থেকে ধূপ করে পড়ার শব্দে ঘুমটা ভেঙে গিয়ে চমকে উঠে বসল বিছানায়। এমন আচমকা শব্দে ডাঙায় তোলা কই মাছের মতো ছটফট করছে ছোট্ট ছেলেটার হৃদযন্ত্রটা। ধাতস্থ হওয়ার অবকাশ পেল না। বিছানার পাশে বেড়ার জাফরি কাটা জানালার বাইরে চোখ পড়তেই বুকের ধুকপুকানি আরো অনেকটা বেড়ে গেল। আকাশটা দেখা যাচ্ছে। এ কি কোনো স্বপ্নের দুনিয়া? সে কি এখনো স্বপ্নই দেখছে? তরমুজ কাটলে ভেতরটা যেমন টকটকে লাল দেখায়, তেমন হয়ে রয়েছে আকাশটা। বৃষ্টির সময় আকাশ লালচে হয় বটে, তবে এত লাল রং আকাশের গায়ে কখনো দেখেনি জোসেফ। বালাপোষটা গায়ের থেকে সরিয়ে নিজের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ছেলেটা। বুদ্ধি করে নিজের ছোট হাত টর্চ বালিশের তলা থেকে নিতে ভুলল না। বেরিয়ে উঁকি মারল বাবা মায়ের ঘরের দরজায়। সারাদিন গাধার খাটনি খাটার পর দুটি মানুষ বেঘরে ঘুমোচ্ছে। বোধহয় এই শব্দটা শুনতে পায়নি। রাবারের স্যান্ডেলটা পায়ে গলিয়ে দাওয়া ছেড়ে নিচে নেমে আসে জোসেফ। ওর সারা শরীর মেখে যায় এক অদ্ভুত লালচে আভায়। চোখের তারায় জলজল করতে থাকে ঠিক আকাশের মাঝ বরাবর তৈরি হওয়া মানুষের নাভির মতো এক রক্তিম গহ্বর। হঠাৎ করে দেখলে মনে হবে যেন কেউ এক বিশাল বল্লম দিয়ে খুঁচিয়ে আকাশের গায়ে ছিদ্র তৈরি করেছে, আর তাতেই রক্তাক্ত হয়ে এমন রক্ত লাল বর্ণ ধারণ করেছে আকাশটা। অদ্ভুত ঘোরটা কাটিয়ে জোসেফ এগিয়ে যায় গোয়াল ঘরের দিকে। শব্দটা ওদিক থেকেই এলো মনে হয়। না, গোয়াল ঘরে টর্চের আলো ফেলে কিছুই দেখা গেল না। ওদের নধরকান্তি গায়ে ডুমনিটাও পরম আরামের ঘুম ঘুমোচ্ছে এই শীতের রাতে। কিছুদিনের মধ্যেই বাচ্চা হবে। ওকে আর বিরক্ত না করে গোয়ালের পাশে বিচালি রাখার চালাঘরটার দিকে পায়ে পায়ে এগোয় জোসেফ। দরজা খুলে টর্চ মারতেই দুপা পিছিয়ে যায়। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, কি তুই কে আছিস বটে? হ্যাঁ, তুই কে? ছোট্ট ঘরটার মধ্যে ডাঁই করে রাখা খড়ের গাদা, ডুমনির সেই খোরাকের ওপর হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে ওর মতো 16 কি 17 বছর বয়সী একটি ছেলে। ব্যাগাটির মতো সরু চেহারা, গায়ে সুতোটিও নেই। মুখে টর্চের আলো এসে পড়ায় নড়ে চড়ে উঠল ছেলেটা। জোসেফ চিৎকার করে বাবা মাকে ডাকতে চাইল কিংবা ছুটে পালাতে চাইল, কিন্তু কোনোটাই ওর দ্বারা হয়ে উঠল না। কোনো এক অদৃশ্য জোরালো শক্তি ওকে প্রতিহত করেছে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চোখ বড় বড় করে ছেলেটার দিকে তাকিয়ে রইল জোসেফ। 3বারের চেষ্টায় গা ঝাড়া দিয়ে খড়ের গাদা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা।
গায়ের রং টকটকে ফর্সা। এই প্রথম ওর চোখের দিকে চোখ পড়ল জোসেফের। ঝিলের মতো পান্না সবুজ চোখ, অদ্ভুত সরু এবং টিকালো নাক, ঝাঁকড়া মাথার চুলগুলো কি পুরোপুরি কালো, হালকা বাদামি ছোঁয়া যেন আছে তাতে। মুখমণ্ডল মেলে এবং আশ্চর্য রকমের সুন্দর। দাঁড়ি গোফের বালাই মাত্র নেই। না, এই এলাকার ছেলেই নয়। কোথা থেকে এলো সেই রাতের বেলায়? গায়ে জামা কাপড় নেই, উদ্দেশ্যটা কি? জোসেফের হাঁটু কাঁপছে কোনো এক অজানা কারণে। টর্চ হাতে ধরে রেখে সে আবার প্রশ্ন করে, তো তো কে? হ্যাঁ, কোথা থেকে আসছিস? কি মতলব তোর? হ্যাঁ, গায়ে কাপড় নাই কেনে? ছেলেটা উত্তর না দিয়ে এক পা দুপা করে চালাঘরের বাইরে বেরিয়ে এসে বাইরের আগুন ডাঙা আকাশটাকে করুণ চোখে এমনভাবে দেখল যেন জীবনে প্রথমবার আকাশ দেখছে। জোসেফ টের পায় ওর মধ্যে যে আড়ষ্ট ভাবটা জাঁকিয়ে বসেছিল এই কিছুক্ষণ আগে, তা যেন কেটে যাচ্ছে। যেন ওর হাত পা মুখে জড়ানো কোনো অদৃশ্য কাপড়ের বাঁধন আলগা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। গলা খাঁকারি দিয়ে জোসেফ আবার প্রশ্ন করে, কথা বলছিস না কেনে? লোকজন ডাকবো? হ্যাঁ? উলঙ্গ ছেলেটা নিজের বাঁশকঞ্চির মতো সরু সরু পা ফেলে অদ্ভুত ভঙ্গিতে জোসেফের সামনে এসে দাঁড়ায়। বাঁ হাতটা ওর কাঁধে রেখে ডান হাতে তর্জনী দিয়ে ঠোঁটের কাছে ঠেকিয়ে সাপের মতো হিলহিলে ঠান্ডা কণ্ঠে পরিষ্কার বাংলায় বলে ওঠে, অনেক দূর থেকে এসেছি, পথ হারিয়ে। কিছু মনে নেই আমার, কিচ্ছু না। আমার নামটা পর্যন্ত মনে নেই জানো। তুমি আমাকে সাহায্য করো। জোসেফের যে কাঁধে ছেলেটা হাত রেখেছে সেই কাঁধটা যেন অবশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জড়ানো গলায় বলে, মানে এইসব কি বলছিস তুই? কি সাহায্য করবো তোকে আমি? হ্যাঁ? ছেলেটা এবার তার দ্বিতীয় হাতটা জোসেফের কাঁধে শক্ত করে চেপে ধরে। অদ্ভুত কোনো এক কারণে জোসেফের হাতে তখনও ধরে থাকা টর্চটা দুবার কেঁপে উঠে নিভে যায়, কিন্তু অন্ধকার গ্রাস করতে পারে না কোনো কিছুই। আকাশের লালচে আভায় ছেয়ে থাকে চারপাশ। সমস্ত প্রকৃতি তখন যেন রক্ত স্নান করেছে। বিরাট বড় বড় দুই চোখের মাঝখানে পান্নার মতো সবুজ দুখানি চোখের তারার সম্মোহনে যেন হারিয়ে যায় জোসেফ। বেদের সাপ খেলানো বিনের সুরের মতো করে সেই উলঙ্গ ছেলেটি বলে ওঠে, আপাতত কিছু কাপড় দাও, ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। হ্যাঁ, আমার কথা কাউকে বলো না, কাউকে না। সৃষ্টিকর্তার দোহাই, কাউকে না। ছেলেটি ছেড়ে দেয় তাকে। কথাগুলো যেন মস্তিষ্কের ভেতরে গিয়ে চোর কাটার মতো আটকে যায় জোসেফের। মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে হাঁটতে চলে যায় ঘরের দিকে। কিছুক্ষণ পরে ফিরে আসে নিজের একখানি প্যান্ট আর সোয়েটার নিয়ে। অদ্ভুত ছেলেটি তখনও চালাঘরের সামনে দাঁড়িয়ে। আকাশের লালচে রং আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসছে। এগিয়ে এসে জোসেফের হাত থেকে কাপড়গুলো নিয়ে নিল ছেলেটা। তারপর ওর মুখে মাথায় আদর করার মতো হাত বুলিয়ে দিয়ে একটা চওড়া হাসি হাসল। হেলে সাপের মতো সরু আঙুলগুলোতে কি কদর্য ঠান্ডা স্পর্শ! জোসেফের কেমন যেন গা ঘিন ঘিন করে উঠল। তবু কোনো অজানা কারণে সে না পারল সেখান থেকে নড়তে, না কিছু বলতে। জোসেফের মনে হলো যেন এই ছেলে কেবলমাত্র ওকে দিয়ে যা বলাতে চাইছে জোসেফ সেটুকুই বলতে পারবে, এর বেশি কিছু নয়, এক বর্ণও নয়। সেই অদ্ভুত ছেলে মুখে ওই অদ্ভুত হাসিটা ধরে রেখেই জোসেফের দিকে তাকিয়ে বলল, তুমি আজ থেকে আমার বন্ধু হলে। বন্ধু, আর একটি উপকার করো আমায়। আমায়
আমায় একটু আশ্রয় দাও, কোথাও একটা আমাকে লুকিয়ে রাখো, আপাতত কদিনের জন্য। জোসেফ ভূতে পাওয়া রোগীর মতো করে মাথা দোলায়। তো এখানটাতেই থাক, এই চালাঘরটাতে, কোনো অসুবিধা নাই, আমি কাউকে বলবো না, থাক তুই এখানে। অদ্ভুত ছেলে ভীষণ খুশি হয়। খুশিতে চকচক করে ওঠে তার সবুজ চোখের তারা দুটি। জোসেফকে জড়িয়ে ধরে ছেলেটা। ওর শরীরে যেটুকু অংশ ছেলেটির শরীরে ছোঁয়া লাগে, তাতেই জোসেফ বুঝতে পারে ছেলেটির সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা। গায়ে অদ্ভুত এক ঘ্রাণ, সুগন্ধির নয়, ঘামেরও নয়, সম্পূর্ণ অন্যরকম। কিসের তা জোসেফের মাথায় ঢোকে না। তবে কখনো কোনো মানুষের শরীর থেকে এমন গন্ধ পায়নি সে। মাথার মধ্যে কেমন ঝিম ধরে জোসেফের। ছেলেটি তাকে ছেড়ে দিয়ে বলে, আমি ভেতরে যাই, তুমিও এসো এখন। আর হ্যাঁ, যা বললাম, আমার কথা কিন্তু কাউকে বলো না, কেমন? বাধ্য ছেলের মতো ঘাড় নাড়ে জোসেফ। অদ্ভুত ছেলে ঢুকে যায় চালাঘরের মধ্যে। উলঙ্গ ছেলেটা পেছন ফিরতে ওর পিঠের দিকে চোখ যায় জোসেফের। আচ্ছা, ছেলেটার পিঠের দিকে পাঁজর বরাবর সমান্তরাল লম্বা দাগ দুটো কিসের? যেন কেউ নরুন দিয়ে চিড়ে দিয়েছে কাঁধ থেকে কোমর অবধি। বেশিক্ষণ দেখবার বা বুঝবার সময় পায় না। ওর মুখের উপরই চালাঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। ধীর পায়ে হেঁটে ঘরের দিকে চলে যায় জোসেফ। আকাশটা স্বাভাবিক হয়ে এসেছে এখন। আবার চরাচরকে ঘিরে ধরেছে কুয়াশা। এতক্ষণ কুয়াশার চাদরও যেন ছিঁড়ে গিয়েছিল। ঠান্ডাও কম লাগছিল অনেক। চুপিসারে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে জোসেফ। মাথাটা বড্ড হালকা লাগছে, যেন কেউ একটা ভ্যাকিউম দিয়ে ওর মাথার সমস্ত চিন্তা ভাবনা সবকিছুকে বাইরে বের করে নিয়েছে। বড় ফুরফুরে লাগছে। দু চোখে ঘুম জড়িয়ে আসে ছেলেটার। পরদিন সকালে জোসেফের ঘুম ভাঙে অনেক বেলা করে। বালাপোষ সরিয়েই শিশিরে ঠান্ডা আঁকড়ে ধরে হাত পা। জানলা দিয়ে দেখতে পায় সূর্য ওঠেনি। আকাশটা ঢেকে রয়েছে কালো জল ভরা মেঘে। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এই জানুয়ারি মাসের শীতের মধ্যে বৃষ্টি বড় বেদনাদায়ক। একটা শাল টেনে নিয়ে দাওয়া এসে দাঁড়িয়েছে। অনতি দূরে বাঘমুন্ডি পাহাড়ের মাথাটাও ঝাপসা দেখাচ্ছে। যত দূর চোখ যায় কোনো লোকজনের দেখা মেলে না রাস্তায়। বাঘমুন্ডি পাহাড়ের পায়ের কাছে ওদের এই ঝাঁঝা বাড়ি গ্রামটাতে এমনি লোকজন অনেক কম। গুটি কয়েক আদিবাসী খ্রিস্টানের বাস। খানিক দূরে ওর বাবা এডউইন হেমব্রমের ভাঁটিখানাটা। টিনের চাল দেওয়া একখানি বড় ঘর। ভাত পুঁচিয়ে ঝাঝালো দেশি মদ তৈরি হয় ওখানে। জোসেফের বাবা মা দুজনেই অনেক রাত অবধি কাজ করে। মাঝে মাঝে জোসেফ গিয়েও হাত লাগায়। সন্ধে হলেই গায়ের বুড়ো থেকে জোয়ান মরদ সবাই ওই ঠেকে এসে বসে। ওই ঘরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন ঝিমঝিম লাগে জোসেফের। ক্লান্ত শীতল বিষণ্ণ আবহাওয়া। দাওয়ার একপাশে জোসেফের পোষা কুকুর ভোলা আর মিনি বিড়াল রুমকি বস্তা গায়ে জড়িয়ে ঠেসাঠেসি করে শুয়ে আরামসে দিবা নিদ্রা যাচ্ছে। কুকুর বিড়ালের এমন গলায় গলায় বন্ধুত্ব খুবই কম দেখা যায়। এসবই জোসেফের ট্রেনিং। অবলা প্রাণী দুটোর থেকে চোখ সরিয়ে গোয়াল ঘরের দিকে চোখ পড়তেই গত রাতের ঘটনা মনে পড়ে যায় জোসেফের। তরবরিয়ে নেমে আসে। ওই ছেলেটা কোথায়? বাবা মা কেউ দেখে ফেল না তো ওকে? হুমড়ি খেয়ে এসে পড়ে চালাঘরের সামনে। দরজা হাট করে খুলতেই তাজ্জব বনে যায়। কেউ নেই, ঘরের গাদা ছাড়া কিচ্ছু নেই। ছেলেটা গেল কোথায়? গোয়াল ঘরে খোঁজে, উঠোনের ঝোপঝাড় সরিয়ে খোঁজে, এমনকি প্রস্রাবখানাতেও তন্ন তন্ন করে খোঁজে জোসেফ। সেই অদ্ভুত ছেলেটিকে কোথাও দেখতে পাওয়া যায় না। চিনচিনে একটা ভয় ঘিরে ধরে ছেলেটাকে।
আচ্ছা, বাবা বা মা কিংবা গ্রামের কোনো লোক ওকে দেখতে পেয়ে ওকে তাড়িয়ে দিল না তো? এই কনকনে শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে কোথায় খুঁজবে তাকে এখন জোসেফ? আচ্ছা, গোটাটা একটা স্বপ্ন ছিল না তো? কাল রাতে দেখা খুব স্পষ্ট অথচ অর্থহীন একটা স্বপ্ন। রণে ভঙ্গ দিতে হয় জোসেফকে। একে এই বৃষ্টি, তার উপর কনকনে শীত। বাবা মা সম্ভবত ভাটিখানায়। টিনের চালের উপর চিমনি আকাশের দিকে কালো ধোঁয়া ছাড়তে গলগল করে। তা দেখে বোঝা যায় ওখানে এখন মদ তৈরি হচ্ছে। বাবা মা বাড়ি থাকলেও কথাটা সরাসরি জিজ্ঞেস করতে পারতো না জোসেফ। তার এটুকু স্পষ্ট মনে আছে, ছেলেটা তাকে বলেছিল তার কথা কাউকে না বলতে, তার অস্তিত্বের কথা কাউকে জানান না দিতে। ভিজে গিয়েছে জোসেফ, ঠান্ডায় কটকট করছে। ঘরে এসে গামছা নিয়ে মাথা মুছতে মুছতে জানালা দিয়ে চোখ যায় বাড়ির পেছনে, ওদের পুকুরটার দিকে। পরিমরি করে ঘর থেকে বেরিয়ে পুকুর ঘাটে আসতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় জোসেফের। এবছর বর্ষায় অনেক মাছ ছেড়েছিল বাবা পুকুরে। সেগুলো ইতিমধ্যেই অনেক বড় হয়েছিল, জলের উপরে এসে বড় বড় ঘাই মারত। কিন্তু কোনো এক অজানা কারণে সবকটা মাছ মরে ফুলে ভেসে রয়েছে জলের উপরে। আর নারকেল কাঠ দিয়ে বাঁধানো ঘাটে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে গতকাল রাতের আগন্তুক। পরনে জোসেফের দেওয়া জামা কাপড়, বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে, পায়ে কাদা। হতবাক জোসেফ পুকুর ঘাটে গিয়ে ছেলেটির পাশে দাঁড়ায়। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, কোথাকে ছিলিস তুই? হ্যাঁ, আর বাইরে বেরিয়েছিস কেনে? আর এই পুকুরটার মাছগুলান মরল কিভাবে? শান্ত দৃষ্টিতে জোসেফের দিকে তাকায় ছেলেটি। দিনের বেলাতেও যেন আঁধার নেমে এসেছে সমস্ত চরাচর জুড়ে। সেই আধো অন্ধকারে ছেলেটির সবুজ চোখ দুটো জ্বলছে কি, নড়ে ওঠে ঠোঁট। শীতল কণ্ঠে বলে, চিন্তা করো না বন্ধু, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তুমি শুধু আমার কথা কাউকে না বললেই হলো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, অম্ল বৃষ্টি হচ্ছে বোধহয়, তাই মাছগুলো মারা গিয়েছে। পচা আষ্টে গন্ধে জোসেফের মাথা ঘুরে ওঠে। এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। ছেলেটি এক হাত দিয়ে তাকে ধরে ফেলে, সোজা করে দাঁড় করিয়ে বলে, তুমি ক্লান্ত বন্ধু, বৃষ্টি পড়ছে, ঘরে যাও, আমায় নিয়ে চিন্তা করো না। জোসেফ এমরাম কোন রকমে বলতে পারল, তোর খিদাটো লাগে লাই, কিছু খাবি লাই তো? শব্দ করে হেসে ওঠে ছেলেটা। আমার খাদ্যের সংস্থান আমি নিজেই করে নেব, সেটা নিয়েও তোমায় ভাবতে হবে না। যাও, ঘরে যাও। ছেলেটার কণ্ঠস্বরের মধ্যে কি যেন একটা আছে। সে যা বলে তাই মানতে বাধ্য হয় জোসেফ। টলমলো পায়ে ছেলেটার থেকে খানিক দূরে সরে জোসেফ তাকিয়ে থাকে তার চোখগুলোর দিকে। জড়িয়ে জড়িয়ে বলে, তো তোর চোখ দুটা একেবারে ঝিলের মতো সবুজ। এমন চোখ কখনো দেখিলাই, কারোর কখনো দেখিলাই। তুই বললি তোর নামও তোর মনে লাই। তো কার ছেলে বটে? হ্যাঁ, কোথাকার ছেলে তুই? আবারও শব্দ করে হাসে রহস্যময় কিশোর। নাম ধাম সত্যিই তো মনে নেই। বেশ, তুমি আমাকে একটা নাম দাও, তোমার পছন্দ মতো। কালকে রাতের পর থেকে জোসেফের মাথার চিন্তা ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে রয়েছে। এমন সবজি চোখ, এমন গায়ের এবং চুলের রং। এসব দেখে জোসেফের মনে পড়ল ইতিহাস বইয়ের পাতায় সে পড়েছিল জার্মানি বলে একটা দেশ আছে, সেখানকার মানুষদের নাকি অনেকটা এমন দেখতে। জার্মানির সম্রাটকে যেন কি বলা হতো, পেটে আসছে মুখে আসছে না। হ্যাঁ, মনে পড়েছে। মুখে চওড়া হাসি খেলে গেল জোসেফের। আঙুল নাচিয়ে বলল, ঠিক আছে, আজ থেকে তুললাম কাইজার। কেমন?
ছেলেটা হেসে মাথা দোলায়। বৃষ্টিতে ভিজে আবারও ঠান্ডা লাগতে শুরু করেছে জোসেফের। সে ঘরের দিকে পা বাড়ায়। গায়ের জল মোছা দরকার, না হলে নিউমোনিয়া হয়ে যাবে। ঘরে ঢোকার আগেও জোসেফ যদি একবার পেছন ঘুরে তাকাতো তাহলে দেখতে পেত তার বন্ধু কাইজার জামা কাপড় খুলে ফেলে ঘাট বেয়ে নেমে যাচ্ছে পুকুরের জলে। কোমর সমান জলে দাঁড়িয়ে চারপাশে ভেসে ওঠা পচা মাছগুলো তুলে পরম তৃপ্তি ভরে মুখে ঢোকাচ্ছে। জোসেফ হেমব্রম যদি বুঝত এই বৃষ্টি আর কখনোই থামবার নয়, কারণ এই বৃষ্টি বয়ে নিয়ে আসছে ধ্বংসের বার্তা, নিযুত কোটি রোগ জীবাণু, সহস্র বিন্দু বিষ বাষ্প। জোসেফ যদি জানত সূর্য আর কখনোই বাগমুন্ডি পাহাড়ের মাথায় সিঁদুর ছড়িয়ে নরম রোদে ভরিয়ে তুলবে না, এই ঝাঝা বাড়ির পদঘাট চাঁদের আলোয় ঝলমল করবে না দিগন্ত বিস্তৃত প্রান্তর, এই অস্বাভাবিকতা, এই বিষণ্ণতা, এই যে কেবল সূত্রপাত, তা যদি বেচারা ছেলেটা বুঝতে পারত। বিকেলে জোসেফের বাবা মা যখন দুটো ভাত মুখে দেবার জন্য ঘরে এলো, তখন সে লক্ষ্য করলো ওরা দুজনেই খুব খুব করে কাশছে। চোখ জোড়া যেন হালকা লাল হয়ে রয়েছে দুজনেরই। বৃষ্টিতে ভিজে জ্বর এলো নাকি? সন্ধ্যাবেলার দিকে বাপের মদের ঠেকে গিয়েছিল জোসেফ। অন্যদিন যেমন প্রাণোচ্ছল আড্ডা থাকে, আজ যেন তা অনুপস্থিত। বর্ষা হলে রুইনের ভাটিখানায় ভিড়টা হয় ভালোই, আজও হয়েছে। তবে এক ছাদের তলায় এতজন মানুষ বসে আছে তা চোখ বন্ধ করলে বোঝা দেয়। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। খামারের অসুস্থ মুরগির মতো সব ঝিমোচ্ছে। মাঝে মাঝে ভেসে আসছে কাশির শব্দ। একটা বেলার মধ্যে সবার হলো কি? সবাইকে কি ভূতে ধরেছে? নিজের বাবা মার দিকেও চেয়ে দেখে জোসেফ। টুকটাক কাজ করছে ঠিকই, কিন্তু হাতে পায়ে কেমন যেন বল নেই। কেমন যেন গা ছাড়া ভাব এখানে উপস্থিত জোসেফ ছাড়া সকলের মধ্যে। আচ্ছা, জোসেফ কি নিজেও পুরোপুরি স্বাভাবিক? মাথার ভেতরে একটা চিনচিনে যে ব্যথা শুরু হয়েছে দুপুর থেকে, সেটা কিসের? যেন মনে হচ্ছে মাথার এক পাশ থেকে আর এক পাশে একটা কেন্ন হেঁটে চলে বেড়াচ্ছে। যন্ত্রণা খুব তীব্র না হলেও অস্বস্তিকর। বৃষ্টির বহর রাতের দিকে আরো বাড়ল। হাতে পায়ে যেন সূঁচের মতো ঠান্ডা বিঁধছে। ভাটিখানা থেকে ফিরে আসার পর জোসেফের মাথায় এত যন্ত্রণা করছিল যে সে গোয়ালের পাশে চালা ঘরে উকি মারতে ভুলে গেছে। কাইজার কোথায় আছে, কি করছে, এসব খবর নেওয়া তার কাছে খুব প্রয়োজনীয় বলে মনে হয়নি। শটান ঘরে ঢুকে খেতে বসে গেল। মা জরাজীর্ণ বৃদ্ধার মতো ধুঁকতে ধুঁকতে অ্যালুমিনিয়ামের সানকিতে খাবার বেড়ে দিল। চোখ হাত বোঝা, মাথা নুইয়ে পড়েছে। বাবারও একই অবস্থা। অন্যদিন খেতে বসে তিনজনের মধ্যে অনেক কথা হয়, রসিকতা হয়। আজ সবাই চুপ। এমনকি জোসেফেরও ভালো লাগছে না কথা বলতে। ভাতের গ্রাস মেখে মুখে তুলতে গিয়ে জোসেফ আবিষ্কার করল শাক ভাজা তরকারি সবকিছু এই ঠান্ডাতেও পচে গিয়েছে। ভাত তরকারির মধ্যে ওঠানামা করছে কিলবিলে সব পোকামাকড়। জোসেফ ভাত মেখে ফেলে রেখে চলে গেল। তবে যাওয়ার আগে অবাক হয়ে দেখল ওর বাবা মা দুজনেই সেই পোকা লাগা খাবার অনায়াসেই হাপুস হুপুস শব্দ তুলে খাচ্ছে। কি একঘেয়ে বিষণ্ণ বৃষ্টি নেমেছে চরাচর জুড়ে। আজ সারাদিনে সূর্যের দেখা মিলল না। জোসেফের মনটাও বাইরের প্রকৃতির মতোই স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বিছানায় আপাদমস্তক ঢেকে শোয়ার সময় মনে পড়ল আজ সকালে চার্চে মর্নিং প্রেয়ার করতে যাওয়া হয়নি। মাথাটা এখন আগের চেয়ে অনেক বেশি ব্যথা। জোসেফের ঘুম দরকার, নিরবিচ্ছিন্ন একটা গভীর ঘুম। মাঝরাতে গোয়াল ঘর থেকে ডুমনির ভয়াবহ চিৎকারে ঘুম ভেঙে গেল জোসেফের। ঘুম ঘুম চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল আকাশ ফুটো হয়ে তখনও জল পড়ছে অঝোর ধারায়। হাড় জমিয়ে দেওয়া ঠান্ডা। তাড়াতাড়ি শাল মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাবা মায়ের ঘরের দরজা খোলা। দৌড়ে এসে গোয়াল ঘরে ঢোকে জোসেফ। ওর বাবা ডুমনির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পাশে চুপ করে হ্যারিকেন নিয়ে দাঁড়ানো জোসেফের মা।
এ দৃশ্য জোসেফ নতুন দেখছে না। এর আগেও ডুমনির দুখানা বাছুর জন্মেছিল, কিন্তু এড়ে হওয়ায় সেগুলোকে বিক্রি করে দিয়েছিল বাবা। এটি তৃতীয় সন্তান, কিন্তু আগের দুবার এমন ভয়াবহ চিৎকার করেনি ডুমনি। দুপা ছেত্রে মাটিতে বসে পড়েছে গরুটা, জিভ বের করে হাঁপাচ্ছে আর মাঝে মাঝে আকাশের দিকে মুখ তুলে ভয়ঙ্কর রবে হাম্বা হাম্বা করে চিৎকার করছে। গোয়াল ঘরের চারিদিকে তাকিয়ে কোনায় চোখ আটকে গেল জোসেফের। স্যাঁতস্যাঁতে অন্ধকারে গোমূত্র গোবরের মধ্যে দেওয়ালের সঙ্গে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে কাইজার। অন্ধকারে সবুজ চোখ দুটো ধকধক করে জ্বলছে। হ্যারিকেনের অল্প আলোয় ঝিঁকিয়ে উঠছে সাদা দুপাটি দাঁত। কাইজার হাসছে। জোসেফ দাঁতে দাঁত চেপে ইশারায় ওকে যেন জিজ্ঞাসা করতে চাইল, তুই এখানে কি করছিস? কাইজার চুপচাপ দাঁড়িয়ে থাকে। জোসেফ জানে ওর বাবা মা কেউই ওকে দেখতে পারছে না, তবুও সারাদিন ছেলেটা ছিল কোথায়। ওর দিক থেকে চোখ সরাতে বাধ্য হয় জোসেফ। ডুমনি অনেক কষ্টে একটা বাচ্চা প্রসব করেছে। জোসেফের মা হ্যারিকেনের আলোটা তুলে ধরে সেদিকে এগিয়ে যেতে আঁতকে উঠে দুপা পিছিয়ে গেল। সদ্যপ্রসূত নারী ছেঁড়া বাচ্চাটাকে দেখে জোসেফের আতঙ্কে ঘেন্নায় হাত পা পেটের ভেতরে ঢুকে যেতে চাইল। বাচ্চাটার একটা নয়, দুটো নয়, তিনটে মাথা, যেন অতিলৌকিক জগতের কোনো প্রাণী। ঈশ্বরের সৃষ্টি বলে মনেই হচ্ছে না। জোসেফের মনে হলো পাশে পড়ে থাকা জোয়ালটা ওর মাথায় আছড়ে ভেঙে ওটাকে মেরে ফেলে। সহ্য হচ্ছিল না জোসেফের। ডুমনি ওর সেই বিকলাঙ্গ সন্তানকেই জিভ দিয়ে চেটে পরিষ্কার করতে শুরু করেছে। বাচ্চাটা মায়ের স্পর্শ পেয়ে এক দুবার দুর্বল পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। সেই দেখে গোয়াল ঘরের কোনায় দাঁড়ানো কাইজার খিলখিল করে হেসে উঠল। বাচ্চাটা ঠিকমতো উঠে দাঁড়াতে পারল না। মাটিতে মুখ থুবড়ে সেই যে পড়ল আর উঠলই না। কালো ঘোলাটে তিনজোড়া চোখ চেয়ে রইল ওদের দিকে। আর সারা রাত ডুমনির শোকার্ত আর্তনাদ থামল না। অবলা জীব বুক চাপড়ে কাঁদতে পারে না, কপাল ঠুকে কাঁদতে পারে না। কেবল আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে এই অবিচারের জবাব চাইতে লাগলো অবোধ প্রাণীটা। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো জল। জোসেফের বাবা মরা বাচ্চাটাকে তুলে গোয়ালের পাশে এক জায়গায় শুয়ে রেখে বিচালি চাপা দিয়ে দিল। কাল সকালে সমাধিস্থ করবে। কাইজার ঠায়ে গোয়াল ঘরের কোনায় দাঁড়িয়ে রইল। জোসেফের চোখ ফেটে কান্না এলো। সে দৌড়ে এসে ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ল আপাদমস্তক মুড়ি দিয়ে। সারা রাত কেঁদে ভাসালো মাথার বালিশ, আর কিছুতেই দু চোখের পাতা এক করতে পারল না ছেলেটা। ভোর রাতের দিকে কি মনে হতে উঠে আবার শাল জড়িয়ে বাইরে এলো। কেঁদে কেঁদে চোখ ফুলে গিয়েছে জোসেফের। হাতের পাতা দিয়ে চোখ মুছে, তবুও দৃষ্টি ঘোলাটে রইল, কারণ আকাশের মেঘ কাটেনি। দুটো দিন সূর্যের মুখ দেখেনি জোসেফ, দেখেনি এই গ্রামের কেউই। হয়তো গোটা পৃথিবীতে সূর্য একটিবারের জন্য দেখা যায়নি, এমনটাই মনে হলো জোসেফের। ডুমনির অলক্ষণে চিৎকার অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে। গোয়াল ঘরের সামনে গিয়ে জোসেফ দেখল ডুমনি কোনো এক অজানা কারণে চোখ উল্টে হাত পা ছড়িয়ে গোয়াল ঘরের মেঝের উপর মরে পড়ে আছে। মুখ থেকে গ্যাজলা বেরিয়েছে অনেকটা। এমনটাই আশা করেছিল জোসেফ। বেচারি, এখনো নারী ছেঁড়ার ক্ষত শুকোয়নি। প্রাণীটার মুখটা দেখলে বোঝা যায় কত যন্ত্রণা সহ্য করে সেই ইহলোকের মায়া ত্যাগ করেছে। বিশ্রী একটা কান এঁটো করার শব্দ গোয়াল ঘরের পেছন দিক থেকে
কানে আসে জোসেফের। জোসেফ জানে সে গিয়ে কি দেখবে। গতকাল রাত থেকে তার মধ্যে এই বিশেষ ক্ষমতাটা কোনোভাবে রপ্ত হয়ে গিয়েছে। গোয়ালঘরের পিছনের দিকটা ল্যাটেরাইট মাটির অনুর্বর একটা জমি। সেই খোলা প্রান্তরে হঠাৎ ঠ্যাং ছড়িয়ে বসে হাপুস হুপুস করে কি যেন একটা মাটিতে রেখে মুখের মধ্যে পুড়ছে কাইজার। আস্তে আস্তে ডাকে, এই কাইজার, কি করিস তো ওখানে বসে? হ্যাঁ? জোসেফের শব্দ পেয়ে গোগ্রাসে গেলা বন্ধ হয়। মুখ তুলে তাকায় অদ্ভুত ছেলেটা। ঠোঁটে দুই কষ বেয়ে পানের পিকের মতো গাঢ় লাল রক্ত গড়িয়ে নামার আগেই বৃষ্টির জলে ধুয়ে যায়। দাঁতের ফাঁকে কামড়ে ধরে থাকা নরম হাড় সমেত কাঁচা মাংস। শকুনের দিকে ছুঁড়ে দেওয়া মরা ইঁদুরের বাচ্চার মতো গপ গপ করে গিলে নেয় কাইজার। তারপর জোসেফ যাতে ভালো করে দেখতে পায় সেজন্য আড়াল ছেড়ে বসে। শান্ত কণ্ঠে বললে, খাচ্ছি, জ্বালাতন করো না এখন। কাইজার সরে যেতে মাটির উপরে যে জিনিসটাকে দেখে তা দেখে জোসেফের না ভয় হয়, না ঘেন্না হয়, না অবাক লাগে। সে জানত কাল রাতেই ওর বাবা যখন ওই 3 মাথাওয়ালা বিকলাঙ্গ মরা বাছুরটাকে বিচুলি চাপা দিয়ে রেখেছিল, তার কিছুক্ষণ পরেই কাইজার ওটাকে টেনে নিয়ে গেছে। শিয়াল যেমন করে মানুষের বাচ্চা তুলে নিয়ে যায়, ঠিক তেমন করে সারা রাত বসে তৃপ্তি করে রসিয়ে রসিয়ে খেয়েছে। কচি প্রাণীটার আর বেশি কিছু অবশিষ্ট নেই। পেছনের পায়ের সামান্য কিছু অংশ আর পাশের ডাঁই করে ফেলে রাখা নাড়ি ভুড়ি বাদে কাইজারের পায়ের তলা থেকে লাল মাটির জমিন ধুয়ে রক্তের স্রোত নালার মতো করে দূরে হারিয়ে গিয়েছে। এইসব কেনে খাস কাইজার? তুই কি মানুষ ছোলা? অতি সাধারণভাবেই জিজ্ঞেস করে জোসেফ। কাইজারের অট্টহাসির শব্দে দূরের আবছা বাঘমুন্ডি পাহাড়টাও যেন কেঁপে ওঠে। জোসেফের প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে তার উত্তর। ওকে সত্যি আর কোনো মানুষ বলে মনে হচ্ছে না। আচ্ছা, মানুষের দাঁত কি হঠাৎ করে এমন হাঙর মাছের দাঁতের মতো বড় হয়ে উঠতে পারে? মানুষের হাতের নখ কি অমন সদ্য ধার দেওয়া পেন্সিলের শীষের মতো কালো সূচালো হয়, নাকি মানুষের পায়ের পাতা এমন জানোয়ারের মতো হয়? কাইজার হাসি থামিয়ে বলে, তোমায় কখন বলেছি যে আমি মানুষ? মানুষ হলে তোমার মাথার মধ্যে থাকতাম কিভাবে? মানুষ হলে আর সবাই আমায় দেখতে পেত, তাই না জোসেফ? জোসেফের এবার বোধগম্য হয় ব্যাপারটা। কেন আজকাল মাথার মধ্যে এত যন্ত্রণা করে ওর? কেন মনে হয় কি যেন একটা ঘুরপাক খাচ্ছে মাথার শিরা উপশিরার মধ্যে? কাইজার গোয়ালের পাশের ওই চালাঘর ছেড়ে সে এখন আশ্রয় নিয়েছে জোসেফের মাথার ভেতরে। আচ্ছা, এইসব জোসেফের ভ্রম নয় তো? পাগল হয়ে যাচ্ছে না তো আবার? কিন্তু ভ্রম কি করে? এই তো সে স্পষ্ট দেখতে পাচ্ছে কাল রাতে জন্ম নেওয়া বাছুরটার করুণ পরিণতি। তার সামনে মাত্র 3 হাত দূরে দাঁড়িয়ে কাইজার শিকারী নেকড়ের মতো বিরাট লম্বা জিপটা দিয়ে নাক থুতনি চেটে নিচ্ছে। মনটা ভীষণ ভারী লাগে জোসেফের। কাইজারকে আর সহ্য করা যায় না, কিন্তু কোনো এক অজানা কারণে ওকে কিছু বলতে পারে না, এগিয়ে গিয়ে দুখা লাগাতে পারে না, চিৎকার করে বলতে পারে না বেরিয়ে যেতে এই গ্রাম থেকে। লোকজনকে ডেকে বলে দিতে পারে না ওর কথা। কেউ বা কিছু যেন ওর হাত পা মুখ বেঁধে রেখেছে, যেন কলের পুতুল সে, আর নিজের মধ্যে নেই। তাকে চালনা করা হচ্ছে, তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। কে সে? এই শয়তানটা।
টলতে টলতে ঘরে এসে কাদা পায়ে বিছানায় উঠে আবার বালাপোষটা মুড়ি দেয় জোসেফ। মাথা আগের চেয়ে অনেক বেশি যন্ত্রণা করছে। উঠবে না, সে কিছুতেই উঠবে না আর এই বিছানা ছেড়ে। ঘুমোলেই সব ভুলে থাকা যায়। সত্যিই ওঠেনি জোসেফ অনেক বেলা পর্যন্ত। সকালবেলায় গোয়াল ঘর থেকে ভেসে আসা ওর বাবা মায়ের বুক ফাটিয়ে কান্না ঘরের দেওয়ালগুলোকে কাঁপিয়ে তুলেছিল। কিন্তু জোসেফ বাইরে আসেনি। সে ঠিক করে নিয়েছে সে ঘুমোবে, প্রচুর ঘুমোবে। ঘুমোলেই সব অশান্তির অবসান। একটা মানুষ কতক্ষণ ঘুমোতে পারে? শেষ বিকেলের দিকে বিছানা ত্যাগ করে জোসেফ। সকালে এডউইনের ভাটিখানাটা খোলেনি, কিন্তু ব্যবসা বন্ধ রাখলে পেট চলবে কি করে? বিকেলে যথারীতি ঝাঁপ উঠেছে, যথারীতি বৃষ্টি কমে, তবে খরিদ্দারের ভিড় আগের দিনের তুলনায় কম। জোসেফ খেয়াল করে আজ লোকগুলো যেন আরো বেশি নিস্তেজ, নিষ্প্রাণ। চোখগুলোর দিকে তাকালে মনে হবে কোনো মৃতদেহের চোখের পাতা কেউ নিখুঁতভাবে ব্লেড দিয়ে কেটে দিয়েছে। কেউ কোনো মন্ত্র বলে ওদের দাঁড় করিয়ে রেখেছে। লোকগুলো কাশছে, প্রচন্ড কাশছে। কাশির দমকে যেন ফুসফুস ফেটে যাবে ওদের। ওদের সঙ্গে পাল্লা দিয়ে কাশছে জোসেফের বাবা মাও। সবার কোনো একটা অসুখ হয়েছে কঠিন। কেউ ভালো না। ঝাঁঝাবাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ। মরণ ব্যাধি ছড়িয়েছে সবার শরীরে। জোসেফ আজ সন্ধ্যাবেলায় দেখেছে ওই অপয়া কাইজারটাকে ওদের ভাটিখানার মধ্যে এসে সিঁড়িয়েছে। কত সাহস! জোসেফের মা যে বিরাট কড়াইতে জাল দিয়ে মদ তৈরি করে, সে কড়ার একপাশে চুপ করে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল। জ্বলছিল সবুজ চোখ দুটো। আবার কি মতলব কে জানে। জোসেফ অনেকবার তাড়ানোর চেষ্টা করেছে ওকে। ঠ্যাঁটার মতো দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপর জোসেফ নিজে দেখল যে কড়াইতে মদ জাল দেওয়া হচ্ছে তার মধ্যে একদোলা থুতু ফেলে কোথায় যেন গায়েব হয়ে গেল। কি আর করবে? মাকে বললে তো বিশ্বাস করবে না, মদটা ফেলেও দেবে না। কড়াই থেকে নামিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ঝাঁঝালো মদ ঢেলে দেওয়া হয়েছিল সবাইকে প্লাস্টিকের গ্লাসে। সর্বনাশের আঁচটা তখন কেউ পায়নি, পেয়েছিল পরের দিন রাতে। গোটা গ্রামের প্রায় খানবিশেক পরিবারের লোকজন হই হল্লা করে দল বেঁধে টাঙ্গি বর্ষা নিয়ে ওদের গ্রামের মাঝির নেতৃত্বে এসে হাজির হলো এডউইনের ঠেকের সামনে। মদ জাল দেওয়ার সময় উৎকট গন্ধ বের হয় বলে টিনের দরজা সবসময় ভেতর থেকে বন্ধ করা থাকে। ৩-৪ জন জোয়ান মরদ সেই দরজা এক লাথি মেরে ভেঙে খুলে দিয়ে জোসেফের বাবাকে সকলে মিলে টানতে টানতে বাইরে বের করে নিয়ে এলো। জোসেফ আর ওর মা সকলের এমন রুদ্র মূর্তি দেখে ভয়ে বিস্ময়ে হাত জোর করে জিজ্ঞেস করছিল কি ব্যাপার। ওদের মাঝি অর্থাৎ গ্রাম প্রধান লালন টুডু ছিল দলটার পুরো ভাগে। রাগে থরথরিয়ে কাঁপছে বয়স্ক লোকটা। বৃষ্টিতে ভিজে তার শরীরটা দেখতে লাগছে কোষ্টি পাথরে কুঁদে রাখা কোনো ভীমকায় মূর্তির মতো। প্রত্যেকটা লোক এই শীতে এই ভয়ঙ্কর বৃষ্টি উপেক্ষা করে চোখে এত রাগ, এত ঘৃণা নিয়ে দাঁড়িয়ে আছে। এর মানে খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। লালন টুডু এগিয়ে এসে জোসেফের মাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, এই গ্রামের মধ্যে ওই তুয়াদের এই মদের ব্যবসা, এই তুয়াদের মদের ব্যবসা আমি অনেক দিন আগেই বন্ধ করতে বলেছিলাম। শুনিসলাই আমার কথাটা? তুই শুনিসলাই? কালকে তোদের এখানে ২০ মদ খাইয়ে এই যে এতগুলান পরিবারের মরদ মুখে ফেনা উঠে মরে গিয়েছ। এখন কি হবে রে? বল বল কিনে, বল কিনে তুই ক্ষতিপূরণ দিবি? হ্যাঁ, ক্ষতিপূরণ দিবি রে? ফেরাইন দিতে পারবি ওই ছেলে বুড়াগুলোকে? হ্যাঁ। জোসেফের মায়ের হাত পা কাঁপতে থাকে। ওর বাবাকে ধরেছিল যে দুজন মরদ, তাদের মধ্যে একজন বলে উঠল, এই শুয়োরের বাচ্চাটাকে নদীতে কেটে ভাসাইন দেওয়া হোক। এ সব জেনে বুঝেই করেছে। জোসেফ দৌড়ে এসে ওদের পা জড়িয়ে ধরল। আমার বাপটোকে মারিস লাই লক্ষণ কাকা, আমার বাপটো কিছু করে লাই, ওর কোনো দোষ লাই রে, বিশ্বাস যাকে নে। এক লাথি মেরে জোসেফকে দূরে সরিয়ে দেয় লোকটা। ঝাঁঝিয়ে উঠে বলে, এই ছিলাটো কি বলছে শুনো, ওর বাপ নাকি নির্দোষ। তাহলে দোষী তো কে, তোর মা না তুই? জোসেফ ডুকরে কেঁদে ওঠে এবার। আমার বাপ মাঠো কিছু করে নাই, ও কাইজার করেছে, আমি নিজে দেখেছি। ও কালকে মদের মধ্যে ওর বিষাক্ত থুতু মিশিয়ে দিয়েছিল। ও মানুষ না, ও মানুষ না, ও আমাদের সবাইকে মেরে ফেলবে।
গোটা দলটা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে জোসেফের দিকে। লালন টুডু এগিয়ে এসে জিজ্ঞেস করে, এই কাইজার টু আবার কে? ওয়া মানুষ লয় তো, ওয়া কি? কোথা থেকে সে? ঘটনাচক্রে ওই সময় ছাতা মুড়ি দিয়ে ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ মানুষ। হই হট্টগোল দেখে থমকে দাঁড়ালেন, খানিকক্ষণ শুনলেন, তারপর ভিড় ঠেলে এগিয়ে এলেন জোসেফের সামনে। এতজনের উত্তেজনা তার সুমিষ্ট অথচ গম্ভীর কণ্ঠের আড়ালে চাপা পড়ে গেল। কি হয়েছে জোসেফ? কাঁদছো কেন? আর এই তোমরা এডুগানকে এভাবে ধরে রেখেছো কেন? বৃদ্ধ লোকটিকে দেখে সকলেই মাথা নত করল। ঝাঁঝাবাড়ি গ্রামের প্রান্তে যে চার্চটা রয়েছে সেই চার্চের ফাদার ইনি, ফাদার সিমসন মারান্ডি। গ্রামের সকলে তাকে এক বাক্যে মান্য করে। উচ্চশিক্ষিত মানুষ, বহুদিন দক্ষিণ ভারতের আদিবাসী অধ্যুষিত এলাকার এক প্রত্যন্ত গ্রামে এক চার্চের দায়িত্বে ছিলেন। খুব ভালো ইংরেজি বলতে পারেন তিনি। যখন বাইবেল পড়ে শোনান, গ্রামের লোক মুগ্ধ হয়ে শোনে। তার উচ্চারণে এখানকার সাঁওতালি উপভাষার কোনো টানই নেই। গাঢ় বাদামি গায়ের রং, মাথায় সাদা কোঁকড়া চুল, চশমার ওপারের গভীর চোখের দৃষ্টি পরম আশ্বাসের বার্তা পৌঁছে দেয় অসহায় মানুষের মনে। চারিদিকে রোগ ব্যাধি ছড়িয়েছে। মানুষ মরছে শুনে গ্রামবাসীদের খোঁজ নিতে বেরিয়েছিলেন তিনি। তার কথার জবাবে দুটো লোক এডউইন হেমব্রমকে ছেড়ে দিল। লালন এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, ফাদার, কালকে সন্ধ্যায় এডউইনের ঠেকের মদ খেয়ে এই যে এতগুলান পরিবারের মরদ মারা গিয়েছে। আর আর এখন এই ছেলেটা কার নাম বলছে, সেই নাকি এসব করেছে। ওর বাবা মা নাকি নির্দোষ। ফাদার সিমসন প্রথমে উত্তেজিত জনতাকে শান্ত করলেন। তিনি বিলক্ষণ জানেন এডউইন হেমব্রম এ কাজ করতেই পারে না। তিনি সকলের উদ্দেশ্যে হাত তুলে বলে ওঠেন, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। এডউইন ভালো মানুষ, ওকে আমি বহুদিন ধরে চিনি। ফর গড সেক, তোমরা ওকে ছেড়ে দাও। ছেলেটি কি বলছে আমাদের শোনা উচিত। ফাদার সিমসনের মধ্যস্থতায় সে যাত্রায় রক্ষা পেল এডউইন আর তার পরিবার। মাঝির সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা করে গোটা দলটাকে ফেরত পাঠালেন তিনি। পরিশেষে আশ্বাস দিলেন, শোনো ভাই সকল, মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। সেই মানুষগুলিকে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবু আমি নিজে কথা দিচ্ছি, চার্চের তরফ থেকে প্রত্যেক পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে এবং গোটা ঘটনার মূলে যে সে অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। তবে এভাবে তোমরা নিজের হাতে আইন তুলে নিও না। আমাকে একটু ভরসা করো তোমরা সকলে, আমি নিরপেক্ষ বিচার করব। এখন এসো সকলে। সকল মৃতদের পরিবারের জন্য আমার গভীর সমবেদনা। ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে প্রার্থনা রইল। ফাদার সিমসন মারান্ডির প্রতিটি কথা এই ঝাঁঝাবাড়ির মানুষের কাছে বেদবাক্য। মাথা নিচু করে গোটা দলটা বিদায় নিল। ফাদার সিমসন কেবল ফিরে যাওয়ার আগে জোসেফের দিকে হাত বাড়িয়ে বললেন, জোসেফ মাই সন, আমার সঙ্গে একটু চার্চে চলো তো। কিছু কথা রয়েছে তোমার সঙ্গে। আর তোমরা সব এখন ঝাঁপ বন্ধ করে ঘরে যাও যাও। ফাদার সিমসনের সঙ্গে চার্চে যেতে যেতে জোসেফ লক্ষ্য করে গোটা গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন মড়ক লেগেছে। রাস্তাঘাটে এই বৃষ্টিতে শীতে একটা কাকপক্ষীরও দেখা নেই। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বুঝি শেষ রাত। জোসেফ অবাক হয়ে দেখে দূরে বাঘমুন্ডি পাহাড়ের মাথার উপরে আকাশটা ঢেকে ফেলছে এক প্রকাণ্ড কালো মেঘের তরঙ্গ। এত কালো মেঘ জীবনে কখনো দেখেনি জোসেফ। সাদামাটা সবুজ রঙের দেওয়ালের একখানা দোচালা লম্বা বাড়ির সামনে এসে দাঁড়ায় দুজন। এটাই ঝাঁঝাবাড়ির গ্রামের একমাত্র চার্চ। ভেতরে ঢুকতে জোসেফের মাথায় সেই কটকটে যন্ত্রণাটা অনেক কমে যায় আশ্চর্যজনকভাবে। ফাদার প্রেয়ার রুমের তালা খুলে জোসেফকে নেইভে বসতে বলে চলে যান অল্টারের সামনে। শেষ প্রেয়ারটা সেরেই কথা বলবেন ওর সঙ্গে। আজ বহুদিন পর প্রেয়ারে অংশগ্রহণ করতে পেরে জোসেফের মনে যে অন্ধকার শ্যাওলাগুলো জমেছিল সেগুলো যেন মুহূর্তে দূর হয়ে গেল।
মাথার ভেতরটা এখন অনেক হালকা লাগছে। প্রেয়ার শেষে ফাদার জোসেফের পাশেই এসে বসলেন কাঠের বেঞ্চিতে। টিনের চালে বাইরে এক টানা বিরক্তিকর বৃষ্টির শব্দ। বেশ খানিকক্ষণ নীরবতা দুজনের মধ্যে। তারপর ফাদার সিমসন বলে উঠলেন, প্রথম কোথায় দেখেছিলে ওকে? প্রশ্নটা শুনে বেশ হকচকিয়ে গেল জোসেফ হেমব্রাম। আপনি আপনি ওকে চেনেন ফাদার? আপনি আমার কথাটা বিশ্বাস করছেন? জবাবে কেবল মাথা দোলান ফাদার সিমসন। মুখে বললেন, কি একটা নাম বলছিলে তখন? কাইজার। আমি ওকে ও নামটা দিয়েছি। ও বলছিল ও নাকি নিজের নামটা মনে করতে পারছিলাই, কোথা থেকে এসেছে সেটা মনে করতে পারছিলাই। কিভাবে দেখা হয় ওর সাথে? ফাদারের কণ্ঠে অবিচল শান্ত ভাব। আমাদের গোয়ালটোর পাশে বিচুলি রাখার যে চালা ঘরটা আছে না ফাদার, ওইখানটোতে 3 দিন আগে অনেক রাতের দিকে চালা ঘরের মধ্যে চিত হয়ে পড়েছিল। ল্যাংটা আমার কাছ থেকে কাপড় চেয়ে নিল। কেমন দেখতে ওকে? অন্যরকম, অনেকটা অন্যরকম ফাদার। গায়ের রং ধবধবে ফর্সা, চোখ দুটা সবুজ বিড়ালের মতো জ্বলে, আর উহার দাঁত অনেক বড় বড়, মাংস ছিঁড়ে খাওয়ার দাঁত, শিকারী জানোয়ারের মতো। পা দুটাও জানোয়ারের মতো, ঠিক মানুষের মতো না, কিন্তু কথা বলে মানুষের মতন করে, পরিষ্কার কথা। উহার পিঠে 2খানা কাটা দাগ আছে ফাদার, কিসের দাগ জানিলা। ও দেখে মনে হয় কেউ যেন রামদা দিয়ে চিড়ে দিয়েছে চামড়াটো। আচ্ছা জোসেফ, একটা কথা বলো তো, তোমাদের ব্রুয়ারিতে তুমি সেদিন সন্ধ্যাবেলায় নিজে দেখেছিলে ওকে মদের মধ্যে বিষ মেশাতে? হ্যাঁ ফাদার, ও দাঁড়িয়েছিল কড়াইয়ের পাশটোতে, তারপর একদলা থুতু ফেলে চলে গেল। ওই মদ খেয়ে লোকগুলান মরেছে, ওর থুতুতেও বিষ আছে ফাদার। আমার বাবা মা তো কেউ দেখে নাই ওকে, আমি দেখেছি। এই 3 দিনে আর এমন কিছু অস্বাভাবিক ঘটেছে? আমাদের ডুমনি গাই মরে গেল ফাদার। আগের দিন রাত্রতে ওর একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটার 3টো মাথা ছিল, মাটিতে পড়ার পরেই মরে গেল। ও বাচ্চাটাকে কাইজার ছিঁড়ে খুঁড়ে খেয়েছে ফাদার, কাঁচা, আমি নিজে দেখেছি। জোসেফের হাত দুটো কাঁপছে কথা বলবার সময়, চোখে সীমাহীন আতঙ্ক ছেলেটা। ফাদার সিমসন আরেকটু ঘন হয়ে বসেন। কোথায় থাকে কাইজার? নিজের কপালে আঙুল বোলায় জোসেফ। আবার মাথার মধ্যে টোতে, তাই তো আমি ছাড়া উহাকে কেউ দেখতে পায় না ফাদার। আমার মাথার মধ্যে টোতে খুব যন্ত্রণা করে ফাদার, টন টন করে যন্ত্রণা। মনে হয় কিছু একটা যেন হেঁটে চলে বেড়াইছে। চশমাটা খুলে টেবিলে রাখেন ফাদার সিমসন। তারপর মুখের দিকে তাকিয়ে বলেন, আর আমি যদি বলি তুমি ছাড়াও ওকে কেউ দেখতে পায়? জোসেফ অবাক হয়ে ফাদারের মুখের দিকে তাকায়। যেদিন রাতে তোমার সাথে কাইজারের প্রথম দেখা হয়, সেদিন রাতে আকাশটা লাল হয়েছিল, ঠিক কিনা? জোরে জোরে মাথা দোলায় জোসেফ। আপনিও দেখেছিলেন ফাদার? ইয়েস মাই সন, গত 1 সপ্তাহ ধরে আমি রাতে ঠিক করে ঘুমোই না। এর কারণটা তোমাকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। দেখো জোসেফ, ব্যাপারটা আমি প্রথম দিন থেকেই জানি। শুধু আমি নয়, গোটা পৃথিবীতে গুটি কয়েক মানুষ ঠিকই বুঝতে পেরেছেন ব্যাপারটা। কারণ এসব কেবল আমাদের এই ঝাঁঝা বাড়িতেই হচ্ছে না জোসেফ। অবাক চোখে ফাদারের দিকে তাকিয়ে থাকে কিশোর। খুব কষ্ট করে ফাদারের কথাগুলো বোঝার চেষ্টা করে। ফাদার জোসেফ একটা বিষণ্ণ হাসি মুখে ঝুলিয়ে রেখে বলেন, যা তোমাকে বলবো তা প্লিজ বিশ্বাস করো মাই সন। ঈশ্বরের গৃহে বসে মিথ্যা ভাষণ আমি দেব না। তবে সত্যিটা খুব তেঁতো, হজম করতে হবে, মেনে নিতে হবে। আচ্ছা জোসেফ, তুমি আমাকে একটা কথা বলো তো, সেদিন রাতে কাইজারকে যখন চালা ঘরের মধ্যে দেখতে পেলে, তখন তোমার অবাক লাগেনি এটা ভেবে যে বন্ধ চালা ঘরের মধ্যে
একটা মানুষ এলো থেকে। জোসেফের মনে পড়ে যায় ব্যাপারটা। ঠিকই তো, এমন করে তো সে ভেবে দেখেনি। চালাঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, ওপরে টিনের ছাউনি, আর কোনো দরজা বা জানলা নেই। সেখানে মানুষ কি করে ঢুকতে পারে? চোখ বড় বড় করে সে বলে, হ্যাঁ ফাদার, ঠিকই তো, এটা তো ভেবে দেখিলাই। কিন্তু আমি সেদিন রাত্রিরে একটু শব্দ পেয়েছিলাম বটে, অনেক উপর থেকে কিছু পড়ার শব্দ। ভেবেছিলাম মনের ভুল, কিন্তু মনের ভুল নয় মাইসন, তুমি একদম ঠিক শুনেছিলে। তোমার বন্ধু কাইজার, সে পড়েছে অনেক উপর থেকে, আকাশ থেকে। সেইটা কি করে হয় ফাদার? রহস্যময় হাসিটা তখনও মুখে ঝুলে আছে বৃদ্ধ ফাদারের। ঈশ্বরকে বিশ্বাস করো তো জোসেফ? বেশ, তাহলে তার এঞ্জেল বা ফেরেশতাদেরও বিশ্বাস করো, ঠিক কিনা? প্যারাডাইস ফলের কথা শুনেছ নিশ্চয়ই। একদল অহংকারী এঞ্জেল যখন ঈশ্বরের বিরুদ্ধে স্বর্গে যুদ্ধ ঘোষণা করল, তখন ঈশ্বরের অনুগত এঞ্জেলরা তাদের সাথে লড়াই করে তাদের সকলকে স্বর্গ থেকে নিচে ফেলে দিয়েছিল। এদের পরনের যে স্বর্গের পোশাক ছিল তখন তা খুলে গেল, সেই স্বর্গীয় রূপ গেল নষ্ট হয়ে, তারা পরিণত হলো কদাকার অপশক্তিতে। আমাদের খ্রিস্ট ধর্মে যাদেরকে ডিমন বলা হয়, শয়তানের নাম তো নিশ্চয়ই শুনেছ জোসেফ। সেও তো একজন স্বর্গচ্যুত ফেরেশতা। মাই সন, মনে করে দেখো, কাইজারকে তুমি কি অবস্থায় দেখেছিলে? উলঙ্গ, তাই তো? তার সাথে দেখা হওয়ার আগে তুমি অনেক উপর থেকে কিছু পড়বার শব্দ পেয়েছিলে। কিছু বুঝতে পারছো জোসেফ? জোসেফের ঠোঁট দুটো তিরতির করে কেঁপে ওঠে। ফোলেন এঞ্জেল? একদম ঠিক। ঈশ্বরের দ্বারা অভিশপ্ত কোনো এক ফেরেশতা, স্বর্গরাজ্যে কোনো এক গর্হিত অপরাধে অপরাধী সে। তার পরনের স্বর্গীয় পোশাক স্বর্গ থেকে বহিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গেই খুলে পড়েছে, তাই সে ছিল উলঙ্গ। তার দেহ আমাদের মতো রক্ত মাংসের নয়, তাই টিনের চাল ভেদ করে সে চালাঘরের মধ্যে এসে পড়েছিল। ওর পিঠে যে দুটো কাটা দাগের কথা তুমি বললে, ও দুটো ওর ডানা। ও আর ফেরেশতা নেই মাইসন, সে এখন এক ভয়ঙ্কর রক্তপিপাসী অপশক্তি। তোমার বন্ধু কাইজার আসলে একজন ডিমন, তাই সে তোমার মাথার মধ্যে বসবাস করতে পারে, তাই তাকে অন্য কেউ দেখতে পায় না। কিন্তু আপনি কি করে দেখতে পান ফাদার? জোসেফের মাথায় হাত বুলিয়ে দেন ফাদার সিমসন, তারপর বলেন, আমার আলাদা কোনো ক্ষমতা নেই। ঈশ্বরের সেবায় নিয়োজিত আছি বহু বছর, ঈশ্বরই কৃপা করে দেখিয়ে দেন হয়তো। কাইজার গভীর রাতে নিজের আসল রূপ ধরে গ্রামের ওপর মেঘলা আকাশের গায়ে চক্কর কাটে। আমি সেটা দুদিন দেখেছি। সে রূপ তুমি দেখোনি মাইসন? অতি দীর্ঘ কুৎসিত এক কালো ছায়া ডানায় ভর করে গ্রামের উপর সারা রাত ঘুরে বেড়ায়। সে আসার পর থেকেই গ্রামে এমন অকাল বৃষ্টি শুরু হয়েছে। শীতকালে এত বৃষ্টি কি তুমি কখনো দেখেছ এর আগে? এত মানুষ মরছে, এত মানুষ রোগে ভুগছে, এসব ওই শয়তানের কাজ। সে একা নয়, এমন আরো অনেকে আছে। তারা কেউ উঠে এসেছে নরক থেকে, কেউ পবিত্র স্বর্গ থেকে এসে পড়েছে নিচে ঈশ্বরের পবিত্র পৃথিবীতে। এরা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, হিংসা, রক্তারক্তি এই সব ছড়িয়ে দিতে চায়, এবং এইভাবেই সুনিশ্চিত করতে চায় ঈশ্বরেরই এক পূর্ব পরিকল্পিত অবশ্যম্ভাবী পরিণামকে। শুকনো কণ্ঠে জোসেফ জিজ্ঞেস করে, কিসের কথাটা বলছেন বটে ফাদার? দূরে অল্টারে জ্বলতে থাকা মোমবাতির আলোয় লম্বিত ছায়া ঘনায় ফাদারের মুখে। গমগমে কণ্ঠে তিনি বলেন,
অ্যাপোক্লিপস, দ্য ডে অফ জাজমেন্ট, অর্থাৎ পৃথিবীর শেষ দিন। বাইবেলের নিউ টেস্টামেন্টের শেষ গ্রন্থ দ্য বুক অফ রেভেলেশন, সেখানে এ ব্যাপারে বিস্তারিত লেখা রয়েছে। ঈশ্বর চান এই পৃথিবী একদিন সম্পূর্ণরূপে ধ্বংস হবে, সকল মানব জাতি এবং অন্যান্য সৃষ্টিদের দাঁড়াতে হবে তাঁর সম্মুখে। তিনি সেদিন সকল কৃতকর্মের বিচার নেবেন এবং কর্মফল অনুযায়ী তাদের প্রেরণ করবেন স্বর্গে অথবা নরকে। আমাদের ধর্মে অ্যাপোক্লিপস বা পৃথিবীর শেষ দিনের অনেক ইঙ্গিতের কথা বলা আছে, যেমন দীর্ঘদিন ব্যাপী বৃষ্টি হবে, সমুদ্র তার গর্ভ থেকে উথলে দেবে সামুদ্রিক প্রাণীদের মৃতদেহ, হিংসা, রোগ, ব্যাধি, অবাধ যৌনাচার, খুনোখুনি লাগাম ছাড়া হয়ে উঠবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কয়েকটা বড় বড় ভূমিকম্প হবে। দীর্ঘদিন ব্যাপী আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে থাকবে, সূর্য এবং চাঁদের দেখা পাওয়া যাবে না। একেবারে শেষ দিনে যে সূর্য বা চাঁদ উঠবে তার রং হবে কুচকুচে কালো। ঈশ্বরের 7 জন ফেরেশতা একে একে 7টি শিঙায় ফুঁ দেবে। প্রতিটি শিঙার শব্দের সঙ্গে পৃথিবী একটু একটু করে ধ্বংস হয়ে যেতে থাকবে। যেমন প্রথম শিঙার শব্দে পৃথিবীর বুকে নেমে আসবে অজস্র অগ্নিপিণ্ড, দ্বিতীয় শিঙার শব্দের সাথে সমুদ্রে আছড়ে পড়বে এক বিশাল বড় পাহাড় এবং তাতে গোটা পৃথিবীব্যাপী ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হবে। এইভাবে 7টি বড় আঘাতের মাধ্যমে ঈশ্বর ধ্বংস করবেন এই নশ্বর পৃথিবীকে। তারপর সবাইকে পুনরুজ্জীবিত করা হবে ঈশ্বরের সামনে, সারা জীবনের কর্মফলের জবাবদিহি করবার জন্যে। বুক অফ রেভেলেশনে এক জায়গায় বলা আছে, পৃথিবীর শেষ দিনের কিছুদিন আগে মধ্য এশিয়ার ইউফ্রেটিস নদী পুরোপুরি শুকিয়ে যাবে। ঈশ্বর নাকি ওই নদীর গর্ভে বন্দি করে রেখেছেন 4 জন ফলেন অ্যাঞ্জেলকে। ওই 4 জন মুক্তি পেয়ে শেষ কদিন পৃথিবীর 4 প্রান্তে ভয়াবহ তাণ্ডব চালাবে। চার্চে টেলিভিশন নেই, কিন্তু আমার অনেক পুরনো একটা রেডিও আছে। তাতে খবর শুনেছি 2 দিন আগেই ইউফ্রেটিস নদী পুরোপুরি শুকিয়ে গিয়েছে রাতারাতি। ওমান, মস্কো, কিউবা এবং সাউথ আফ্রিকাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এত বড় স্কেলের ভূমিকম্প এর আগে কখনো দেখা যায়নি। প্রচুর মানুষ কুকুর বিড়ালের মতো মরছে। নামিবিয়া মরুভূমি থেকে এক বিরাট বালুর ঘূর্ণি উঠে আশেপাশের দেশগুলিতে টানা 2 দিন ব্যাপী বহু গ্রাম শহর জনশূন্য করে দিয়েছে। আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতে এই 2 দিনে 11টি প্রকাণ্ড ভূমিধস হয়েছে। আর এই যে বৃষ্টি দেখছো বাইরে, গোটা পৃথিবী ব্যাপী শুরু হয়েছে এমন বৃষ্টি, এমনকি চির তুষারাবৃত এবং অতি শুষ্ক মরু অঞ্চলেও, যেখানে কখনো বৃষ্টি নামে না। আমার ভেতর থেকে প্রতি মুহূর্তে কেউ যেন বলছে, খুব শীঘ্রই আমরা প্রথম শিঙার শব্দ শুনতে পাবো। কয়েকদিনের মধ্যে হতে পারে, আবার কয়েক ঘন্টার মধ্যেও। রেডিওর প্রতি মুহূর্তের খবরগুলো আমাকে বিনিদ্র রাত্রি যাপন করিয়েছে। 2 দিন ধরে চার্চে কেউ প্রেয়ার করতে আসে না। মানুষ ঈশ্বরের স্মরণ থেকে বিমুখ হয়েছে। দেখছো না গ্রামে কিভাবে অসুখ ছড়িয়েছে। ঈশ্বরের অসীম কৃপায় আমি এখনো আক্রান্ত হইনি। তবে সেই দিন, যেদিন এই পরম আশ্রয়স্থল পৃথিবী চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, সেদিন ঈশ্বর কাউকেই ক্ষমা করবেন না। কাইজারের আগমন সেই ধ্বংসের বাণী বহন করে নিয়ে এসেছে মাইসন। সে সবকিছু শেষ করে দেবে, সবকিছু। এই প্রথম ফাদার সিমসনকে এত উত্তেজিত হতে দেখল জোসেফ। তার নিজেরও ঘন ঘন শ্বাস পড়ছে। জোসেফ জানে ফাদার সিমসন গাঁজায় দম দেন না, আলফাল কথা বলবার মানুষ তিনি নন।
তাছাড়া তিনি যে কথাগুলো বললেন সেগুলো যুক্তি দিয়ে খণ্ডন করারও অবকাশ নেই। তাহলে আমরা এখন কি করব ফাদার? গলা বুঝে আসে জোসেফের। অল্টারের দিকে করুণ চোখে তাকান ফাদার সিমসন। কিচ্ছু করার নেই মাইসন, কিচ্ছুটি করার নেই। ঈশ্বরের সিদ্ধান্তের সামনে আমরা বড় তুচ্ছ, খড়কুটো মাত্র। আমরা কেবল প্রার্থনা করতে পারি, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বলতে বড় খারাপ লাগছে, তোমার বয়স এত অল্প, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হও মাইসন। হাতে আর কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিন আছে, সত্যিটাকে মেনে নিতেই হবে। এতক্ষণ আটকে রাখা চোখের জল বাঁধ ভাঙে জোসেফের। কাঠের বেঞ্চে মাথা ঠুকে চিৎকার করে কেঁদে ওঠে, ফুঁপিয়ে কাঁদতেই থাকে। ফাদার সিমসন পাথরের মূর্তির মতো বসে থাকেন, কেবল বলেন, মনকে শক্ত করো, যত তাড়াতাড়ি মনকে বোঝাতে পারবে ততই ভালো। জোসেফ বেশ কিছুক্ষণ কাঁদে, তারপর চোখ মুছে উঠে দাঁড়ায়। বেরিয়ে আসতে যাবে, ঠিক সেই সময় ফাদার পিছু ডাকেন। জোসেফ, 1 মিনিট দাঁড়িয়ে যাও। বড় হলঘরটার কোণের দরজা দিয়ে কোথায় যেন চলে যান তিনি। ফিরে আসেন হাতে ছোট ছোট দুটো কাঁচের বোতল নিয়ে। জোসেফের হাতে দিয়ে বলেন, এই হোলি ওয়াটারটা সঙ্গে রাখো। জানি এগুলো দিয়ে ওই অশুভ শক্তিকে আটকে রাখা যাবে না এখন, কিন্তু তবুও গ্রামের সকলের ধার্মিক অভিভাবক রূপে আমার যেটুকু কর্তব্য আমি সেটুকু করতে কার্পণ্য করব না। চ্যাপ্টার ম্যাথিউ মনে আছে তো? ওটা রিসাইট করতে করতে এই হোলি ওয়াটারটা বাড়ির সর্বত্র ছড়িয়ে দেবে, আর একটা বোতল নিজের কাছে রাখো। সে তোমার কাছে আসার চেষ্টা করলে এটা তার গায়ে ছিটিয়ে দেবে। অন্তত কিছু সময় দূরে রাখতে পারবে তাকে। হাতে সময় বড্ড কম, তবু রাত না পোহালে তো কিছু করা সম্ভব নয়। আমি কাল সকালেই গ্রামের সকলের বাড়িতে গিয়ে কিছু শুদ্ধিকরণ করে আসব। যতটুকু পারি তোমাদের সকলকে আগলে রাখতে চেষ্টা করব। শেষের দিনগুলো শান্তিপূর্ণ হোক। মে গড ব্লেস ইউ। সাবধানে বাড়ি যাও জোসেফ। সাপের চেরা জিভের মতো আকাশের এক পাশ থেকে আর এক পাশে বিদ্যুৎ শিখা চলে যাচ্ছে মুহুর্মুহু। সেই আলোতেই জোসেফ চার্চের দরজায় দাঁড়িয়ে এই প্রথমবারের জন্য বোধহয় ফাদার সিমসনের চোখে জল টলটল করতে দেখল। আকাশে দোয়াত উল্টে দেওয়া কালির মতো গাঢ় কালো মেঘে চাদর বিছিয়েছে। সপাত সপাত করে চাবুকের মতো বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে গায়ে। গোটা ঝাঁঝা বাড়ি ডুবে রয়েছে নিশ্ছিদ্র অন্ধকারে। বাড়ির উঠোনে পা দিতেই জোসেফ ওর ষষ্ঠেন্দ্রিয় দিয়ে বুঝতে পারে পরিবেশটা অনেক বেশি ভারী, বিষণ্ণ এবং গায়ে কাঁটা তুলে দেওয়া একটা থমথমে আবহাওয়ার মধ্যে ডুবে রয়েছে। যতক্ষণ চার্চে ছিল এই অনুভূতিটা হয়নি। মাথাটা আবার কটকট করে ওঠে। বেশি দূর যেতে হয় না। উঠোন পেরিয়ে ঘরে ঢুকতে গিয়ে দাওয়ার নিচে অন্ধকারে একটা কালো শরীর বসে থাকতে দেখে থমকে যায়। ঠিক সেই মুহূর্তেই ওকে দৃশ্যটা দেখানোর জন্যই যেন আকাশে লকলকিয়ে ওঠে বিদ্যুৎ। জোসেফের কুকুর ভোলা জলকাদার মধ্যে থেবড়ে বসে মাটিতে পড়ে থাকা একটা কিছু কিছু ছিঁড়ে ছিঁড়ে মুখে ভরছে। জোসেফের পায়ের আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়িয়েছে কুকুরটা। যে ভোলা জোসেফকে কোনোদিনও কামড়ানো তো দূরস্থান একবারও দাঁত দেখায়নি, সেই কুকুরটা ভয়ঙ্কর শব্দে গজরাচ্ছে গড়গড় করে। ওকে দেখাচ্ছে নেকড়ের বাচ্চার মতো। আরো একবার বিদ্যুৎ চমকে ওঠে। জোসেফ দেখতে পায় ভোলা মাটিতে যে শরীরটা কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো করছে ওর দাঁত দিয়ে, সেটা একটা বিড়ালের শরীর। ওর পোষা বিড়াল রুমকি এখন মাটিতে পড়ে থাকা ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটা
মাংসের টুকরো ছাড়া আর কিছুই নয়। হলদে লেজের ডগাটা দেখে চিনতে পেরেছে জোসেফ। ভোলা রুমকি বন্ধুর মতো মিলেমিশেই বাড়িতে রয়েছে 3 বছর। এসব কাইজারের কাজ। গোটা গ্রামটাকে নরক বানিয়ে তুলবে এভাবে। জোসেফের মাথায় রক্ত উঠে যায়। উঠোনে পড়ে থাকা কোদালটা তুলে সে এগিয়ে যায় কুকুরটার দিকে। কুকুরটা তেড়ে গিয়ে ওর গায়ে ছাপ দেওয়ার উপক্রম করতেই এলো পাথারি ওর মাথা লক্ষ্য করে কোদালটা চালিয়ে দেয় জোসেফ। চালাতেই থাকে। যখন থামে তখন ভোলার মাথাটাও গাছ থেকে মাটিতে পড়া পাকা বেলের মতো ফুটি ফাটা হয়ে গেছে। কোদালটা ফেলে চিৎকার করে ওঠে জোসেফ। কাইজার! গোয়াল ঘরের দিকে দৌড়ে যায়, নেই সেখানে। চালা ঘরে খোঁজে, সেখানেও নেই। ঝড়ের বেগে নিজের ঘরে ঢুকে পড়ে জোসেফ। তন্ন তন্ন করে খোঁজে, কোথাও নেই কাইজার। বাবা মায়ের ঘরের সামনে এসে দরজা ভেজানো। টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে হয়তো। দরজার ধারগুলো আলোকিত হয়ে আছে। সন্তর্পণে দরজা খুলে ভেতরে ঢোকে জোসেফ এবং জীবনের সবচেয়ে জঘন্যতম, যন্ত্রণাদায়ক এবং কুৎসিত দৃশ্যটা চোখের সামনে দেখতে পায়। ওই অল্প আলোতে কাঠের চৌকির উপর শুয়ে অঘোরে নিদ্রা যাচ্ছে জোসেফের মা। বুকে এত কফ বসেছে যে মহিলার শ্বাস প্রশ্বাস চলছে হুইসেলের মতো। পাশের জায়গাটা, অর্থাৎ যেখানে ওর বাবার শুয়ে থাকার কথা, সেটা ফাঁকা। বালিশটাও নেই, সেটা পড়ে আছে খানিক দূরে। আর মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে ওর বাবা। ঘুমন্ত নয়, কারণ লোকটার গলা থেকে শুরু করে পেট অব্দি মাংসের দোকানে হুকে ঝোলানো খাসিটার মতো ফেঁড়ে রাখা। পিঠের তলা থেকে একটা রক্তের ধারা দরজার কাছ অব্দি পৌঁছে গিয়েছে। সেই ঠান্ডা রক্ত স্রোত চটচট করছে জোসেফের পায়ের তলায়। ওর বাবার মাথাটা পুরোটা অদৃশ্য হয়েছে। ওর বাবার মুখের উপর হুমড়িকে ঝুঁকে থাকা কাইজারের মুখের মধ্যে। কাইজারের মুখ অত বড় হলো কি করে? একটা সাপ যেমন করে তার চোয়াল প্রসারিত করে বড় শিকারকে গিলে নেয়, কাইজারের মুখ ঠিক ততটাই প্রসারিত হয়েছে। ওকে দেখে মনে হচ্ছে যেন একটা প্রকাণ্ড ময়াল সাপ। ঠান্ডা দুজোড়া সবজি চোখের সঙ্গে চোখাচোখি হলো জোসেফের। বিভৎস লাগছে কাইজারকে। কোথায় সেই ধবধবে ফর্সা চামড়া? গায়ের রং বাইরের আকাশের চেয়েও মিশে কালো। বাদুরের মতো দুটো প্রকাণ্ড ডানা কাপড় মেলার মতো করে মেঝেতে ছড়ানো। চোখাচোখি হতেই সাপের মতো জোসেফের বাবার মাথাটা মুখ থেকে উগরে দিল কাইজার। আতঙ্কে পাথর হয়ে যাওয়া জোসেফ দেখল ঠিক মাছের কাঁটা চিবিয়ে অবশিষ্ট ফেলে দেওয়ার পর যেমন লাগে দেখতে, ওর বাবার মাথাটা কাইজার চিবিয়ে ঠিক তেমনটাই করেছে। চোখ নাক মুখ আলাদা করে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একদলা কুৎসিত লালা মিশ্রিত হাড় মাংসের পিণ্ড হয়ে রয়েছে ওর বাবার মাথাটা। দুহাতে মুখ ঢেকে বসে পড়ে জোসেফ। কান্না ভেজা কণ্ঠে বেরিয়ে আসা আর্তনাদ। বাবা, তুই আমার বাবারটাকেও মেরে ফেললি? খলখল করে হেসে ওঠে কাইজার। উঠে দাঁড়ায়। তার দীর্ঘ শরীরটা ওদের মধ্যে আটতে চায় না। এক মূর্তিমান বিভীষিকা। হ্যাঁ, তোর বাপটাকে খাবো, আর তারপর তোর মাকে, আর সবার শেষে তোকে। কেউ কোথাও পালাতে পারবি না, কেউ কোথাও পালাতে পারবি না। গ্রামের একটাও বাঁচবে না। যে কটা মরেছে তাদের লাশের উপর বসে ভোজ সারবো আমি। লাশের উপর বসে ভোজ সারবো। আর যে কটা বেঁচে আছে তাদের নিজের হাতে পোকার মতো টিপে মেরে ফেল। কথা শেষ হবার আগেই কাইজারের গায়ের উপর ছিটকে পড়ে কিছু একটা। সঙ্গে সঙ্গে একটা বিকট আর্তনাদ তুলে ঘরের কোনায় ছিটকে যায় অত বড় দেহটা। হোলি ওয়াটার। জোসেফ ওর প্যান্টের পকেট থেকে একটা বোতলের ছিপি খুলে ছুঁড়ে মেরেছে ওর দিকে। আরো একবার মরণাপন্ন আর্তনাদ করে কাইজার।
টিনের চালে ডানা ঝাপটে উড়ে গিয়ে আঘাত করতে থাকে। এত কিছুর মধ্যে জোসেফের মা তখনও ঘুমিয়ে যাচ্ছে। কাইজারকে ছটফট করতে দেখে জোসেফের মনে সাহসের সঞ্চার হয়। সে দৌড়ে এসে দ্বিতীয় হোলি ওয়াটারের বোতলটা খুলে ছেটাতে থাকে ওর গায়ে, আর চিৎকার করে আওড়াতে থাকে চ্যাপ্টার ম্যাথিউ। দরাম করে একটা শব্দ হয় এবং ঘরের টিন ফেটে যায়। কাইজারের অত বড় শরীরটা ওর মধ্যে দিয়ে গলে বেরিয়ে যায় বাইরে। তারপর ডানা ঝাপটানোর শব্দ শুনতে পায় জোসেফ। অন্ধকার আকাশের গায়ে কোথাও হারিয়ে যায় কাইজার। ঠিক তখনই চোখ খুলে উঠে বসে জোসেফের মা। দৌড়ে এসে জড়িয়ে ধরে জোসেফ। মা মা, পালাতে হবে আমাদের, চল চল কেন এক্ষুনি চল। কাইজার মায়া নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছিল মহিলাকে, এখনো হতভম্ব। ঠিক করে ঘোর কাটেনি তখন। টানতে টানতে মাকে খাট থেকে নামায় জোসেফ। তাকাস নে মা, তাকাস নে নিচে, বাবা আর নেই, তাকাস নে, চল পালিয়ে চল কিনে, আমাদের বাঁচতে হবে। জোসেফের মা তবু তাকায় মেঝের দিকে। স্বামীর করুণ পরিণতিটা বুঝে উঠতে সময় লাগে কয়েক সেকেন্ড। আছাড়ি পিছাড়ি দিয়ে মেঝেতে শুয়ে চিৎকার করে কাঁদতে থাকে মহিলা। বাইরে তখন যেন প্রলয়ঙ্কর তাণ্ডব চলছে। অতি কষ্টে জোসেফ তার মাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বারবার একটাই কথা বলতে থাকে, মা মা পালা পালা মা, আমাদেরকে বাঁচতে হবে, চল 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 চারটি যাই, চল। হ্যাঁ মা, হায় হায় হায়, চল রে আমার সাথে, জিত করিস রে, চল রে, চল চল তাড়াতাড়ি চল। মা ছেলে মিলে দৌড়োয় ঝড় বৃষ্টি উপেক্ষা করে। চলতে চলতে হঠাৎ রাস্তার উপর থমকে দাঁড়ায় জোসেফ। চোখ পড়ে যায় আকাশের গায়ে। আকাশের রং এখন আর কালো নয়। কেউ একটা তপ্ত লোহার শলাকা দিয়ে যেন আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছিঁড়ে দিয়েছে। আকাশটা দুভাগ হয়ে যাচ্ছে, যেন শক্ত মাটি ফেটে বের হওয়া লাভার মতো। সেই ভাঙা আকাশের গায়ে দেখা দিচ্ছে গলিত সোনার মতো আভা। বৃষ্টির বিকেলে মেঘ ভাঙা রোদের মতো। মেঘ সরে গিয়ে ধীরে ধীরে আকাশের গায়ে প্রকট হচ্ছে তেল মাখানো পাথরের থালার মতো কালো রঙের চাঁদ। ফাদারের কথাগুলো মনে পড়ে গেল জোসেফের। আজই কি তবে পৃথিবীর শেষ দিন? মাকে নিয়ে দৌড়োয় জোসেফ। যেভাবেই হোক ফাদারের কাছে পৌঁছতে হবে। ফাদারই শেষ ভরসা। জোসেফ খড়কুটোর মতো তার মাধ্যমে এখন ঈশ্বরকে আঁকড়ে ধরতে চায়। সবুজ রঙা চার্চের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে জোসেফ। চোখ চলে যায় উপরের দিকে। বৃষ্টিতে ভিজে কনকনে শীতে হি হি করে কাঁপতে থাকা জোসেফ ধপ করে বসে পড়ে কাঁদা মাটির উপর। জোসেফের মা চিৎকার করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। চার্চের ঘণ্টা ঘরের উপর থেকে একটা শক্ত মোটা রশি দিয়ে ঝোলানো রয়েছে ফাদার সিমসনের নিথর দেহটা। প্রচন্ড আতঙ্কে চোখ ঠিকরে বেরিয়ে আছে তার। বেরিয়ে থাকা জিভ দাঁতে কেটে ফুলে উঠেছে। বিভৎস লাগছে তার মুখখানা। মৃত্যুর পূর্বে কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি। ঘণ্টা ঘরের অনেক অনেক উপরে ফেটে যাওয়া আকাশের গায়ে ডানা ঝাপটে পাক খেয়ে উড়ে বেড়াচ্ছে একটা লম্বা কালো রোগা ডানাওয়ালা একখানা শরীর। কাইজার, ধ্বংসের কাণ্ডারী, মহামারীর বাহক, অন্ধকারের সৈনিক। জোসেফ এমব্রাম কথা বলার ভাষা হারিয়েছে। হ্যাল করে সে কেবল চেয়ে রয়েছে ফাদার সিমসনের দড়িতে ঝোলানো শরীরটার দিকে। ঠিক সেই সময় আকাশ থেকে ভেসে আসা এক প্রচন্ড শব্দ গোটা ঝাঁঝাবাড়ি গ্রামকে কাঁপিয়ে তুলল যেন। কানের পর্দা ছিন্ন করে দেওয়া সেই শব্দ মুহূর্তের জন্য উঠে আবার মিলিয়ে যেতেই বৃষ্টি থেমে গিয়ে আকাশের বুক চিরে ধেয়ে এলো লক্ষ সহস্র অগ্নিগোলক। জ্বলন্ত পাথরের টুকরো ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আকাশটা টকটকে লাল হয়ে উঠছে। বুদ্ধি চেতনা সব ধীরে ধীরে লোপ পাচ্ছে জোসেফের। সে বোঝার চেষ্টা করে ওই কি ছিল তবে শিঙার শব্দ? ফাদার সিমসন যেমনটা বলেছিলেন, আজই কি তবে পৃথিবীর শেষ দিন? এতক্ষণ শুনছিলেন আকাশ গুহর লেখা গল্প কাইজার।
গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100 এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন। Haunted 100